সিউডোমোনাস অ্যাকচুয়ালি এই নামটার আবিষ্কারের উৎস কোথা থেকে? একজন সায়েন্টিস্ট, তো এই সায়েন্টিস্টটা কি, এই সায়েন্টিস্টটা হচ্ছে ফার্স্টে ভাবছিল যে আচ্ছা সিউডো, এই সিউডো নামটার অর্থ হচ্ছে গিয়ে ফলস, মানে সামথিং যেটা ট্রু না, ফলস। আর মোনাস বলতে কাইন্ড অফ ইউনিট বোঝানো হইতো, যে ফলস একটা ইউনিট। আচ্ছা, তো এখন এই নামটা তো এই কারণে দেওয়া হয়েছিল, কেন সিউডোমোনাসই নাম হইলো, এর পিছনে কারণ হলো এটা তো আমরা জানি একটা জেনাস অফ ব্যাকটেরিয়া। এটা কি জেনাস? জেনাস। তো এর আন্ডার অনেকগুলো স্পিসিস অফ ব্যাকটেরিয়া আছে, যেমন ধরো সিউডোমোনাস অ্যারুজিনোসা, এটা একটা ইম্পর্টেন্ট জেনাস, প্যাথোজেনিক জেনাস, যেটা নিয়ে আমরা পড়বো। তবে মেইনলি ফার্স্টে কি এটার মানে হচ্ছে ফলস ইউনিট। বিজ্ঞানী মনে করছিল যে এই সিউডোমোনাসের আন্ডারে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো অন্য কোনো জেনাসের মধ্যেই হবে, অন্য কোনো জেনাসের মতোই হবে, এরা আলাদা করে নতুন কিছু না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না, সিউডোমোনাসের আন্ডারে যারা আছে তারা হচ্ছে নতুন, তাদের মধ্যে আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক বিষয় আছে, যেমন ধরো হয়তোবা তিনি ভাবছিল যে সিউডোমোনাসটা এন্টেরোব্যাকটিসের মতোই, কিন্তু অ্যাকচুয়ালি না, সে ধারণাটা করছিল সেটা ভুল ছিল, ফলস ছিল। তো এই যেহেতু ফলস ছিল, ওভারঅল কথা যে মানে ট্রু ছিল না, তো ওভারঅল কথা ওইখান থেকে আসলে সিউডোমোনাস নামটা দেওয়া হয়। এবং দেখা যায় যে এই যে ক্যারেক্টারিস্টিক ফিচার, যেমন ধরো এরা অব্লিগেট অ্যারোভ হয়, কাইন্ড অফ অব্লিগেট অ্যারোভ, মানে এরা অক্সিজেনের উপস্থিতিতে লাগবেই বাঁচতে, কাইন্ড অফ। যদিও এরা কিছু কিছু ফ্যাকাল্টেটিভ অ্যারোভ হইলেও হইতে পারে, মানে ফ্যাকাল্টেটিভ অ্যানারোভ, অর্থাৎ অক্সিজেন ছাড়াও কোনো স্ট্রেঞ্জ বা কোনো স্পিসিস বাঁচতে পারে, বাট মেইনলি এরা অব্লিগেট অ্যারোভের মতোই, অর্থাৎ অক্সিজেন এদের লাগে। হ্যাঁ, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, এরা কিন্তু গ্লুকোজকে ফার্মেন্ট করে না, গ্লুকোজকে তো ফার্মেন্ট করেই না, এবং আরও যেগুলো আছে ল্যাকটোস, এগুলোকেও কিন্তু ফার্মেন্ট করবে না। সো গ্লুকোজ, ল্যাকটোস বা এই যে কার্বোহাইড্রেটগুলো আছে এগুলোকে ফার্মেন্ট করে না, কিন্তু অ্যান্টেরোব্যাকটিসি আমরা সবাই জানি গ্লুকোজকে ফার্মেন্ট করে। সো ভালো কথা, সিউডোমোনাস, ভিব্রিও কলিডি, এগুলো কিন্তু আমাদের অ্যান্টেরোব্যাকটিসির আন্ডারে না, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং এগুলা এই যে সিউডোমোনাস, এরা মেনলি সয়েল বলো বা ইনভায়রনমেন্টের বিভিন্ন জায়গায় এরা ডিস্ট্রিবিউটেড থাকে, বা সেই জায়গায় এখানে এগুলো থাকে, এই ব্যাকটেরিয়াগুলো। এবং মেইনলি এগুলো হচ্ছে অপরচুনিস্টিক, কি বললাম, অপরচুনিস্টিক। এরা সাধারণত ইনফেকশন করে এরকম না, এরা মেইনলি যখন অপরচুনিটি পায়, অপরচুনিটি কাদের ক্ষেত্রে পাবে, স্পেশালি ধরো মেডিকেল ডিভাইস যেগুলো আছে, মেডিকেল ডিভাইস, যেমন ধরো ভেন্টিলেটর কাউরে দেওয়া হয়েছে, বলে না যে ভেন্টিলেটর দিয়ে রাখছে, তো এই ভেন্টিলেটর এর সাথে এই সিউডোমোনাসটা লাগতে পারে। অথবা ধরো ক্যাথেটার, ইউরিনারি ক্যাথেটার আমি ধরলাম, তো ক্যাথেটারের সাথেও সিউডোমোনাসটা কিন্তু লাইগে থাকতে পারে। হ্যাঁ, সো এরকম যে মেডিকেল ডিভাইসগুলো সেগুলোতে লাইগে থাকতে পারে। পাশাপাশি কিছু পার্সন যাদের ধরো ইমিউনো সাপ্রেশন আছে, বা ধরো সিস্টিক ফাইব্রোসিস একটা ডিজিজ, হ্যাঁ, সিস্টিক ফাইব্রোসিস আছে যাদের, এদের ক্ষেত্রে কিন্তু সিউডোমোনাসের ক্ষেত্রে কি হইতে পারে, সিউডোমোনাস দ্বারা ইনফেকশন হওয়ার চান্স বেশি। তা বাদেও যাদের সিওপিডি আছে বা লাং বড় বড় কোনো ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এটা হইতে পারে। তো সিস্টিক ফাইব্রোসিসের যে স্ট্রেইনটা বা যে সিউডোমোনাসের যে স্ট্রেইনটা আক্রমণ করে, মনে রাখবা সেটা সাধারণত ক্যাপসুলেটেড হয়। কি বললাম, সেটা সাধারণত ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া হয়। নর্মালি সিউডোমোনাস ক্যাপসুলেটেড থাকে না বললেই চলে, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা ক্যাপসুলেটেড হইতে পারে। যেমন ধরো এই যে মানে সিস্টিক ফাইব্রোসিসে যে সিউডোমোনাসগুলো আক্রমণ করে সেগুলো সাধারণত ক্যাপসুলেটেড হয়। এবং ক্যাপসুলেটেড থাকা মানে কি, আলাদা একটা বাহিরে একটা মানে সেল মেমরি ওয়ালের বাহিরে একটা গ্লাইকোক্যালিক্স আলাদা একটা লেয়ার থাকে। তো এই গ্লাইকোক্যালিক্স লেয়ার বা যেটাকে আমরা ক্যাপসুল বলতে পারি, এবং এটা পলিস্যাকারাইডের তৈরি হয়। এবং এটা কিন্তু আলাদা করে এদের ভিরুলেন্সটা কিন্তু আরও বাড়াই দেয়, এটা আমরা জানি, ভিরুলেন্সটা বাড়াই দিবে। আচ্ছা, এখন আমরা একটু আসল আলোচনায় চলে আসি। এতক্ষণ শুধু নর্মাল বা ইনিশিয়াল কিছু আলোচনা নিজের মতো করে করলাম, এখন আসলে এরা গ্রাম পজিটিভ রড অ্যাজ ইউজুয়াল, এরা গ্রাম নেগেটিভ রড, হ্যাঁ, আনডাউটেডলি। কারণ এরা যেহেতু আমরা জানি যে এন্টেরোব্যাকটিসির মতো এরাও গ্রাম নেগেটিভ রডই হবে বা ব্যাসিলাই যেটাকে আমরা বলি। এবং এরা নন স্পোর ফর্মিং, এবং এরা স্ট্রিক্ট অ্যারোভ, অর্থাৎ অব্লিগেট অ্যারোভ। কিছু কিছু ক্ষেত্রে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব হতে পারে, বাট সেই কথাটা আমরা না বললেই ভালো। তারপরে এরা অক্সিডেস পজিটিভ, এখানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কারণ অ্যান্টিবায়োটিক্সের মধ্যে যেগুলো আছে ওগুলো কিন্তু অক্সিডেস নেগেটিভ। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অক্সিডেস পজিটিভ হইলে কী হয় সেই জিনিসগুলো আমি বলছি, মানে এদের মধ্যে অক্সিডেস এনজাইম আছে, এটা ইন্ডিকেট করে। এবং এদেরকে একটা গ্লাস স্লাইডে যদি আমরা নেই, এবং সেখানে ব্যাকটেরিয়া যদি আমরা স্যাম্পলে বা কলোনি, কোনো ব্যাকটেরিয়াল কালচার করা কলোনি থেকে ধরো আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা একটা অক্সিডেস রিয়েজেন্ট মিশাইলে এরা হচ্ছে দেখা যায় যে এখানে কালারের চেঞ্জ হয়, ব্লু একটা কালারেশন আসে। সো ওইখান থেকে আমরা বুঝি এরা অক্সিডেস পজিটিভ, আর কালারেশন চেঞ্জ না হলে তারা অক্সিডেস নেগেটিভ। তো এরা সাধারণত মোটাইল হয়। এবং এই যে ধরো ব্যাকটেরিয়াটা, তো ব্যাকটেরিয়াটার এই যে, এবং এদের মোনোট্রিকাস ফ্লাজেলা আমরা বলি কাইন্ড অফ, যে দেখা যায় পলি ফ্লাজেলা থাকে। হ্যাঁ, আচ্ছা, এবং পিলি থাকে, এখানে অনেক পিলি থাকবে যেটা সেল মেমব্রেন থেকে বের হবে। তো এই পিলিগুলো সাধারণত অ্যাটাচমেন্টে, মানে হোস্টের যে সেল আছে যাকে আক্রমণ করতেছে তার সেল সারফেসে অ্যাটাচ করতে হেল্প করবে। এবং এরা সাধারণত নন ক্যাপসুলেটেড হয়, রিয়ারলি ক্যাপসুলেটেড হইতে পারে, যে যারা সিস্টিক ফাইব্রোসিস
এর পেশেন্টের ক্ষেত্রে যেই সিউডোমোনাস দ্বারা আক্রমণ হয় সেগুলো ক্যাপসুলেটেড হইতে পারে এবং এরা সাধারণত নন ফার্মেন্ট অর্থাৎ গ্লুকোজকে তো ফার্মেন্ট করেই না, ল্যাকটোজকে তো ফার্মেন্ট করা দূরে থাকুক, এবং এরা পিগমেন্ট প্রোডাকশন করতে পারে। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরা পিগমেন্ট প্রোডাকশন করতে পারে এবং আমরা মাথায় রাখবো যে গ্রিন কালারের পিগমেন্ট থেকে শুরু করে আমরা একটু পরেই দেখবো, যেমন ধরো আমরা ফার্স্টে পিগমেন্ট একটু বলে আসি, যেমন ধরো এরা কী কী পিগমেন্ট তৈরি করে, পায়োসায়ানিন এই পিগমেন্টটা তৈরি করতে পারে, এটা হচ্ছে ব্লু পিগমেন্ট। হ্যাঁ, ব্লু এক কালারের একটা পিগমেন্ট, এবং মানে দেখা যায় যে ধরো কোনো পাস ফর্মেশন হয়েছে, অর্থাৎ সিউডোমোনাস অ্যারোজিনোসা বলি বা সিউডোমোনাস বলি, স্পেশালি মনে রাখবা সিউডোমোনাস অ্যারোজিনোসাস যে স্পিসিসটা আছে সিউডোমোনাসের, শুধু সেটা দ্বারাই এই পায়োসায়ানিনটা তৈরি হয়, তারপরে আর কেউ তৈরি করতে পারে না। সো তার মানে কি, দেখো সিউডোমোনাস অ্যারোজিনোসাস দ্বারা কোনো ইনফেকশন হলো এবং সেই ইনফেকশনে পাস তৈরি হলো, তো পাস তৈরি হওয়ার ফলে ওই পাসের কালারও এটা ব্লু করে দিতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। তার বাদে আরও কিছু মানে কি বলে যে পিগমেন্ট বা কালারিং সাবস্টেন্স এরা তৈরি করতে পারে, যেমন ধরো ফ্লুরোসিন বা যেটাকে আমরা বলি পায়োভার্ডিন, এটা ইয়েলো গ্রিন পিগমেন্ট তৈরি করে, এবং এরা মেনলি ইয়েলো গ্রিন পিগমেন্ট আমরা তৈরি করার পাশাপাশি এটা ফ্লুরেসেন্স মানে জল জল করে বা চকচক করে আল্ট্রাভায়োলেট লাইটের নিচে, এবং পাশাপাশি ব্রাউন ব্ল্যাক পিগমেন্ট তৈরি করে হচ্ছে আমাদের পায়োমেলানিন, যেটা এটা সিক্রেশন করলে এটার কালার হচ্ছে ব্রাউন বা ব্ল্যাক কালারের হয়, আর পায়োরুবিন এটা যদি সিক্রেট করে তাহলে সেই পিগমেন্ট হচ্ছে ডার্ক রেড পিগমেন্ট হয়। সো আমরা এই কয়টা পিগমেন্টের নাম একটু মনে রাখবো, সবগুলো PY দিয়ে শুরু, রাইট, PYO এগুলো কিন্তু কমন, পায়োসায়ানিন, পায়োভার্ডিন, পায়োমেলানিন, পায়োরুবিন। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং এই যে পিগমেন্ট প্রোডাকশন যে ক্যাপাসিটি বা যে প্রপার্টি, এটা কিন্তু আর্লি ডিটেকশন করতে হেল্প করে সিউডোমোনাস দ্বারা, যে স্পেশালি বার্ন পেশেন্টদের ক্ষেত্রে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা মনে রাখবা, এরা যে পিগমেন্টগুলো প্রোডাকশন করে এই পিগমেন্টগুলো হচ্ছে ডিফিউজিং পিগমেন্ট। কি বললাম? ডিফিউজিং পিগমেন্ট। ডিফিউজিং মানে ধরো এই যে কলোনি, মানে এই যে একটা কলোনি বলতে এই যে আমি হচ্ছে একটা মিডিয়াতে কালচার করতেছি, সো এখানে আমি সিউডোমোনাস অ্যারিজোনেসা এইটার স্যাম্পল আমি দিলাম। সো আমি যখন এটার স্যাম্পলকে এখানে দিব তখন হলো গিয়ে এখানে যে পিগমেন্টের কারণে এখানে যে মানে পিগমেন্টটা আমি পাবো এই কালচার করে, তো ব্যাকটেরিয়া থেকে তো পিগমেন্ট রিলিজ হবে, তো সাধারণত এই পিগমেন্টগুলো সব জায়গায় ছড়াই যায়, ডিফিউজ করে যায়, তো এই ছড়াই যাওয়ার ক্যাপাসিটি এই পিগমেন্টের আছে। সো আমি সব জায়গায় কালারেশন পাবো। কিন্তু মনে রাখবা আমরা স্টাফাইলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রে পড়ছিলাম না যে সেখানে গোল্ডেন ব্রাউন কালারের পিগমেন্ট পাওয়া যায়, এবং সেটা হচ্ছে স্টাফাইলোজ্যান্থিন নামে বিটা ক্যারোটিন টাইপের একটা পিগমেন্টের কারণে সেটা হয়, এবং সেটা কিন্তু নন ডিফিউজিং। কি বললাম? সেটা কিন্তু নন ডিফিউজিং, অর্থাৎ শুধুমাত্র যে জায়গায় কলোনি আছে ওই জায়গায় হয়তো একটু গোল্ডেন ব্রাউন কালারের কলোনি পাওয়া যাবে, কিন্তু সব দিকে ছড়াই যাবে না, ওইটা নন ডিফিউজিং। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো ডিফিউজিং পিগমেন্ট প্রোডাকশন করা ব্যাকটেরিয়ার নাম কি? সিউডোমোনাস। এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখো। এখন সিউডোমোনাসের কী কী স্পিসিস আছে? সিউডোমোনাস অ্যারোজিনোসা, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটাই আমাদের মনে রাখতে হবে। একটা নাম মনে রাখতে হলে এটা মনে রাখতে হবে। এই সিউডোমোনাসের এই স্পিসিসটা তো আছে, এবং পাশাপাশি সিউডোমোনাসের আরও কী কী স্পিসিস আছে দেখো, সিউডোমোনাস সিউডোম্যালেই, হ্যাঁ, তারপরে সিউডোমোনাস ম্যালটোফিলিয়া, সিউডোমোনাস ক্যাপাসিয়া। ঠিক আছে, সো কী বললাম? অ্যারোজিনোসা, সিউডোম্যালেই, তারপরে ম্যালটোফিলিয়া এবং ক্যাপাসিয়া। সো এগুলা, হ্যাঁ, তো এগুলাকে আবার অলসো নোন অ্যাজ বারখোল্ডারিয়া অ্যারিগোনোসা, অর্থাৎ বারখোল্ডিয়া, এরকম একটা নাম দেওয়া হয়েছে। বাট অ্যাকচুয়ালি এই যে নামটা, এই নামটা হচ্ছে এটা হলো আলাদা একটা জেনাস অফ ব্যাকটেরিয়া আমরা বলতে পারি। সো এই আলাদা জেনাস বা জেনেরা, তো এটা আমাদের মনে রাখার আমার কাছে মনে হয় কোনো দরকার নাই। জাস্ট এই নামগুলো মনে রাখো, সিউডোমোনাস, হ্যাঁ, জাস্ট এই নামটা একটু, এই জিনিসটা একটু মনে রাখতে পারো যে সিউডোমোনাসকে কখনো কখনো এই বারখোল্ডেরিয়া বা এরকম একটা ইসের আন্ডারে ফেলা হয়, এরকম একটা জেনাসের আন্ডারেও মাঝে মধ্যে বলা হয়। এখন এরা অ্যান্টিবায়োটিক কেন না? কারণ এরা স্ট্রিক্ট অ্যারোভ, এদের অক্সিজেন লাগবেই। সাধারণত অ্যান্টিবায়োটিকগুলো ফ্যাকাল্টেটিভ অ্যানারোভ হয় এবং এরা অক্সিডেস পজিটিভ, অ্যান্টিবায়োটিকগুলো অক্সিডেস নেগেটিভ হয়, এবং এরা নন ফার্মেন্টার, গ্লুকোজকেও কিন্তু ফার্মেন্ট করে না। হ্যাঁ, সো এই কিছু ডিফারেন্স তো আছে, এগুলো আমরা একটু জানতে পারি। এবং মেইনলি পায়োসায়ানিন যে পিগমেন্টটা সেটা সিউডোমোনাস অ্যারোজিনোসাই তৈরি করবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের যে ফ্লুরোসিন, এগুলো হচ্ছে অন্য অন্য স্পিসিসগুলা দ্বারা মেইনলি প্রোডাকশন হয়। আর ভিরুলেন্ট ফ্যাক্টর কী কী আছে মনে রাখবা, এই সিউডোমোনাস যেটা, এরা হচ্ছে অ্যান্ডোটক্সিন রিলিজ করে, মানে এই সকল জিনিসের কারণেই তো এদের হচ্ছে গিয়ে ডিজিজ করে, মানে যেমন ভিউলেন্স ফ্যাক্টরগুলোর কারণে। তো এখন কথা হচ্ছে এরা যেহেতু গ্রাম নেগেটিভ, তাহলে গ্রাম নেগেটিভে কী থাকবে? লাইপোপলিস্যাকারাইড থাকবে, এবং লাইপোপলিস্যাকারাইড মানে অ্যান্ডোটক্সিন। তো অ্যান্ডোটক্সিনের কারণে দেখা যায় যে সেপসিস, সেপটিক শকের মতো যে সিমটমস ম্যানিফেস্টেশনগুলো সেগুলো এটা প্রকাশ করবে, এবং এক্সোটক্সিনও কিন্তু এরা রিলিজ করতে পারে, এবং এক্সোটক্সিন নামে আমরা এক্সোটক্সিনগুলোকে বলতে পারি। এবং এগুলা এর ফাংশন ডিপথেরিয়া টক্সিনের মতো। মনে করে দেখো, আমরা যখন করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি পড়ছিলাম তখন আমরা বলছিলাম এটার মেকানিজম অফ অ্যাকশন কী। সো ওই মেকানিজম অফ অ্যাকশনেই কিন্তু এরা কাজ করবে। এখানে এডিপি রাইবোসাইলেশন হবে। আমরা বলছিলাম যে এক্সোটক্সিন
এই যে এক্সোটক্সিন এটা না মানে আমাদের এই যে সিউডোমোনাসের এটার এ একটা মানে ফ্র্যাগমেন্ট থাকবে, বি একটা ফ্র্যাগমেন্ট থাকবে, বিটা বাইন্ডিং ফ্র্যাগমেন্ট আর এটা অ্যাক্টিভ। এটা কী করবে, আমার যে সেলকে ইনফেক্ট করবে সেই সেলের মধ্যে এটা ঢুকবে, ঠিক আছে, এটা ঢুকবে যে সাব ইউনিটটা বা ফ্র্যাগমেন্টটা এটা ঢুকবে, এটা ঢুকে কী করবে, এরা হচ্ছে আমাদের এডিপি রাইবোস যেটা এনএডি প্লাস থেকে আসে, কী থেকে আসে, এনএডি প্লাস। তো এটা থেকে এডিপি রাইবোস নামে একটা কম্পোনেন্ট এরা হচ্ছে অ্যাড হবে কার সাথে, এরা হচ্ছে অ্যাড হবে ইলংগেশন ফ্যাক্টর 2 নামে একটা কম্পোনেন্টের সাথে। এবং ইলংগেশন ফ্যাক্টর 2টা হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিসের জন্য ইম্পর্টেন্ট, ট্রান্সলেশনের জন্য ইম্পর্টেন্ট। তো দেখা যায় যখন EF2 এর সাথে বাইন্ড করে ফেলে এডিপি রাইবোসটা, এবং তখনই হচ্ছে মানে এই বাইন্ডিংয়ে হেল্প করে মেইনলি আমাদের এই এ সাব ইউনিটটা টক্সিনের, এক্সোটক্সিন এ এর। তো ফলে যেটা হবে যে প্রোটিন সিনথেসিস সেল করতে পারবে না এবং সেল কিন্তু তার ফাংশনটা করতে পারতেছে না, ফলে সেলের নেক্রোসিস হয়ে যাবে। হ্যাঁ, আর টাইপ 3 সিক্রেশন সিস্টেম বা যেটাকে আমরা এটাকে আমরা T3SS বলতে পারি, T3SS অর্থাৎ টাইপ 3 সিক্রেশন সিস্টেম। তো এটার ফলে যেটা হয় যে এই সিস্টেমের সহযোগিতায় এরা যে সেলটাকে অ্যাটাক করবে ওই সেলের মধ্যে এক্সোটক্সিনটা দিতে পারে। সো ব্যাপারটা দাঁড়াই সেরকম, আমি একটু মুছে দেখাই, ভালো করে বুঝাই যে দেখো ব্যাপারটা এরকম যে এই যে একটা সেল এবং এই যে ব্যাকটেরিয়া, তো এই ব্যাকটেরিয়াটা কার সহযোগিতা এই সেলের মধ্যে এক্সোটক্সিন রিলিজ করবে? আনসার হচ্ছে এই ক্ষেত্রে টাইপ 3 সিক্রেশন সিস্টেমটা এদেরকে হেল্প করে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখা যায় যে এই টক্সিনটা যাতে অ্যান্টিবডি দ্বারা নিউট্রালাইজ না হয়ে যায় সেজন্য কিন্তু এই সিক্রেশন সিস্টেমটা হেল্প করে। এবং আলটিমেটলি যেহেতু এরা সিক্রেট করে দিচ্ছে টক্সিনটাকে সেলের মধ্যে, তাই এই জন্য এটার নাম হচ্ছে সিক্রেশন সিস্টেম। তো এক্সো এনজাইমস নামে কিছু এনজাইমস আছে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা চারটার নাম মনে রাখবা। একটা হচ্ছে এক্সো এনজাইমস SUTY সুটি। সো এরকম কিন্তু দেখা যায় যে কি বলে 4টা এক্সো এনজাইমস থাকে এবং এর মধ্যে সবথেকে এক্সো এস যে এনজাইমটা এটা সবথেকে বেশি পরিচিত এবং এটাও এক ধরনের এডিপি। দেখো আলটিমেটলি এই যে আমাদের এক্সোটক্সিনগুলো ছিল যেটাকে আমরা এক্সোটক্সিন এ বলছিলাম, এটা এডিপি রাইবোসাইলেশন অফ ইলংগেশন ফ্যাক্টর 2 এটা করে, মানে এটার সাথে এডিপি রাইবোসটা বাইন্ড করে এবং এডিপি রাইবোসাইলেশন করে। এই এক্সো এস এনজাইমটাও এডিপি রাইবোসাইলেশনের মাধ্যমে কাজ করতে পারে, মানে এক্সো এস যেটা এটাও কিন্তু এক ধরনের টক্সিনই বলা যায় কাইন্ড অফ। সো এরা কি করে, এরা হচ্ছে RAS প্রোটিন নামে একটা প্রোটিন আছে, এটার সাথে কি করে, এরা এডিপি রাইবোসটা বাইন্ড করতে হেল্প করে আমাদের এই এক্সো এসটা। হ্যাঁ, ফলে RAS প্রোটিনের সাথে যখন আমরা এডিপি রাইবোসটা বাইন্ড করবে তখন এটা কিন্তু সাইটোস্কেলেটনের ড্যামেজ করবে, আমাদের ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে দিবে, ইমিউন সিস্টেমটা এটার বিরুদ্ধে কাজ করতে পারবে না এবং আলটিমেটলি দেখা যায় যে অনেক প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে, সিউডোমোনাস যে প্রবলেমগুলো ক্রিয়েট করে, জাস্ট এই জিনিসটা মনে রাখো। এবং এখানে আরও কিছু এনজাইম রিলিজ হয়, যেমন ধরো ইলাস্টেস, প্রোটিয়াস, এগুলো প্রোটিয়াস যেটা এটা প্রোটিনকে ভাঙবে, তারপরে ইলাস্টেস। সো এগুলা কি হিস্টোটক্সিক অর্থাৎ টিস্যুকে ড্যামেজ করে এবং ব্লাড স্টিমে যাতে হচ্ছে অর্গানিজমটা সিউডোমোনাসটা ধরো ব্লাড স্ট্রিমে চলে গেল বা ব্লাডে চলে গেল, তো সেখানেও কিন্তু এটা হেল্প করে এই এনজাইমগুলো, ইলাস্টেস, প্রোটিয়াস। আর কিছু পিগমেন্ট এরা রিলিজ করে যে প্রোসায়ানিন, এরা সিলিয়াকে ড্যামেজ করে মেইনলি এবং মিউকোজাল সেলকেও ড্যামেজ করে রেসপিরেটরি ট্র্যাক্টে। হ্যাঁ, সেই জন্য রেসপিরেটরি ট্র্যাক্টের কিন্তু বিভিন্ন ডিজিজের সাথে এরা অ্যাসোসিয়েটেড। এখন আসলে কী ডিজিজ করতে পারে এটা খুব ইম্পর্টেন্ট। সো ইউটিআই, সো আমরা ইউটিআই কিন্তু দেখলাম অনেকগুলা ব্যাকটেরিয়া ইউটিআই করতে পারে, ইকোলাই করতে পারে, তারপর হচ্ছে ক্লেফশিয়েলা করতে পারে। হ্যাঁ, ক্লেফশিয়েলা নিউমোনি যদিও নাম, বাট ওটা কিন্তু ইউটিআই করতে পারে, রাইট। সো ইউটিআই করতে পারে, এরকম ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু অনেক, এই জিনিসটা আমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে। এখন আসো যে এরা নিউমোনিয়াও করতে পারে এবং যাদের সিস্টিক ফাইব্রোসিস আছে, মেইনলি সিস্টিক ফাইব্রোসিসে আক্রান্ত পেশেন্টদের, তারা যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকবে, তাই ইমিউনো কম্প্রোমাইজ যার অপরচুনিটি তাদের ক্ষেত্রে বেশি পায়, ফলে দেখা যায় যে এরা কিন্তু নিউমোনিয়া করতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট কথা মনে রাখবা, হসপিটাল অ্যাকোয়ার্ড যে ইনফেকশন সেটা কিন্তু সিউডোমোনাস খুব ভালো করে করতে পারে, এই জিনিসটা মাথায় রাখবা যে হসপিটাল অ্যাকোয়ার্ড যারা হসপিটালে ভর্তি, নজোকেমিয়াল যে ইনফেকশন সেটা কিন্তু সিউডোমোনাস করতে ওস্তাদ, স্পেশালি ধরো ভেন্টিলেটর যারা ইউজ করতেছে, তো ভেন্টিলেটর ইউজ করলে ভেন্টিলেটরের সাথে সিউডোমোনাস থাকতে পারে এবং এরা বায়োফিল্ম প্রোডাকশন করতে পারে। কি বললাম, বায়োফিল্ম অর্থাৎ কোনো একটা মানে মেডিকেল ডিভাইসের সাথে এরা হচ্ছে অ্যাটাচ হয়ে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে এবং ওটার সাথে থেকে যায়, যখন ওটাতে বডিতে ঢুকানো হয়, ধরো যেমন ইনডিউলিং ক্যাথেটার, সো যখন ঢুকানো হয় তখন এটা কিন্তু ড্যামেজ করতে পারে। যেমন ইউটিআই যখন করে তখন কিন্তু এটা ইনডিউলিং ক্যাথেটারের মাধ্যমে হতে পারে, বায়োফিল্ম প্রোডাকশনের মাধ্যমে, এবং এরা উন্ড ইনফেকশন করতে পারে। কোনো একটা উন্ড হয়েছে সেই জায়গায় যায় দেখা গেছে স্পেশালি বার্ন যারা হয়েছে, পুড়ে গেছে কোথাও, সো সেখানে কিন্তু এই সিউডোমোনাস অ্যারোজিনাস সেই জায়গাটাতে যে সেলুলাইটিস করতে পারে, সেলের ড্যামেজ করতে পারে এবং উন্ডে ড্যামেজ করবে, উন্ড ইনফেকশন করবে। এবং ব্যাকটেরিয়ামিয়া করতে পারে, ব্যাকটেরিয়ামিয়া মানে হচ্ছে ব্লাডে হচ্ছে ব্যাকটেরিয়া চলে গেছে এবং ব্লাডে চলে যাওয়ার কারণে সেপসিস হবে, সেপটিক শক হইতে পারে এবং নেক্রোটিক লেশনস এরা করতে পারে। কিন্তু এটাকে আমরা
একথাইমা গ্যাংগ্রিওনোসামও বলতে পারি। এটা বলতে বোঝাচ্ছে যে এরা নেক্রোসিস করতে পারে, হ্যাঁ? আমরা জানি যে এডিপি রাইবোসাইলেশন অফ মানে ইলংগেশন ফ্যাক্টর 2 করতে পারে, রাইট? সো ওইভাবে নেক্রোটিক লেশনও করতে পারবে। এবং ইন্টারভেনাস ড্রাগ ইউজার যারা ইন্টারভেনাসলি বিভিন্ন ড্রাগ নেয় তাদের ক্ষেত্রে এন্ডোকার্ডাইটিস কিন্তু করতে পারে, অর্থাৎ হার্ট ভালভের ওই জায়গায় এরা চিপকে যাবে, আটকে যাবে এবং সেখানে কিন্তু ড্যামেজ করবে, এন্ডোকার্ডাইটিস করবে, যেটাকে আমরা হচ্ছে বলতে পারি পায়োজেনিক এন্ডোকার্ডাইটিস বা ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। তো দেখা যায় যে এন্ডোকার্ডাইটিস কিন্তু আরও অনেক ব্যাকটেরিয়া করতে পারে, হ্যাঁ? যেগুলো আমরা হচ্ছে পড়ছিলাম, আমরা যখন স্টেপটোকক্কাস ভিরিডেন্স পড়ছিলাম তখন আমরা বলছিলাম এন্টেরোকক্কাস করতে পারে, তার পাশাপাশি হচ্ছে আরও অনেকেই কিন্তু করতে পারে এন্ডোকার্ডাইটিস, রাইট? স্টাফাইলোকক্কাসও কিন্তু করতে পারে। আচ্ছা, এখন আসলে যে এক্সটার্নাল অটাইটিস যেটা, হ্যাঁ, যেটাকে আমরা সিভিয়ার ফর্ম বলতেছি, যে অটাইটিস মানে হচ্ছে এক্সটার্নাল অটাইটিস বলতে এক্সটার্নাল যে ইয়ার, সেখানে হচ্ছে কী হচ্ছে যে ইনফ্লামেশন হচ্ছে, এবং এটা খুবই সিভিয়ার যখন হয় তখন ম্যালিগনেন্ট ওয়ার্ডটার সাথে আমরা ইউজ করি। এবং ফলিকুলাইটিস, হ্যাঁ, যেমন হচ্ছে স্কিনের লেশন, ফলিকুলাইটিস বলতেছি। তো এইগুলো কিন্তু এরা করতে পারে। এবং যারা স্পেশালি সুইমার, মানে যারা বিভিন্ন পানিতে ধরো সুইম করতেছে সুইমিং পুলে, তো ওই টাইমে এই ইনফেকশনগুলো, কানের ইনফেকশনগুলো হওয়ার চান্স বেশি বা স্কিন ইনফেকশনগুলো হওয়ার চান্স বেশি। এই জন্য হচ্ছে যেখানে হচ্ছে প্রপারলি কোলোনিশন করা হয়নি, সো সেই সকল জায়গায় এগুলো হইতে পারে, বা এই সিউডোমোনাস এরিজোনাস ইনফেক্ট করতে পারে। অস্টিওমাইলাইটিস হইতে পারে ফুটে, স্পেশালি যারা হচ্ছে মানে দেখা যায় সোল অফ দ্য ফুটে জিম শু পরে আছে, এবং এর ফলে পাঞ্চার উন্ড হয়েছে মানে পায়ে, এবং সেখানে কিন্তু অস্টিওমাইলাইটিসও এরা করতে পারে। এবং কর্নিয়াল ইনফেকশন এরা করতে পারে যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করে তাদের ক্ষেত্রে। তো আলটিমেটলি তুমি কিন্তু এখানে দেখতেছো যে এমনি এমনি করে ফেলতেছে তা না, যেমন ধরো কর্নিয়াল ইনফেকশন করতেছে যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করে। সো প্রত্যেকটাতে একটা কন্ডিশন আছে। অস্টিওমাইলাইটিস কাদের ক্ষেত্রে করতেছে? ফুটে, যাদের ক্ষেত্রে এই যে এরকম যারা জিম শু ইউজ করে। আবার ধরো এক্সটার্নাল অটাইটিস কাদের করতেছে? যারা এই যে সুইমিং করে। সো আলটিমেটলি আবার ধরো এন্ডোকার্ডাইটিস কাদের করতেছে? যারা ইন্টারভেনাস ড্রাগ ইউজ করে। সো আলটিমেটলি প্রত্যেকটা ক্ষেত্রে একটা কন্ডিশন অ্যাড করে দেওয়া আছে। তার মানে কি, যখন অপরচুনিটি পাবে, যখন এই সকল পার্সন হবে, তখনই কেবল এগুলো করবে। সো সব ক্ষেত্রে যে সিউডোমোনাস ইনফেকশন করবে তা না। আর সিউডোমোনাস হচ্ছে আমাদের বডির, মনে রাখবা, সিউডোমোনাস হচ্ছে আমাদের বডির নর্মাল ফ্লোরা হিসেবে কিন্তু তেমন একটা থাকে না। যেমন ধরো রেসপিরেটরি ট্রাক্টে এরা থাকতে পারে, বাট সেটা ট্রানজিয়েন্ট ফ্লোরা হিসেবে, মানে নর্মাল ফ্লোরা হিসেবে এদের তেমন একটা পাওয়া যায় না, হ্যাঁ? এই জিনিসটা জাস্ট একটু মাথায় কিন্তু রাখতে পারো। এবং আরেকটা টার্ম এখানে আছে, সেটাকে আমরা বলতে হচ্ছে যে এরা কিন্তু সিউডোমোনাস, যেটা সিউডোমেলেই, এটা দ্বারা মেলিওইডোসিস নামে একটা কন্ডিশন হইতে পারে। তো এটা বলতে বোঝায় যে ধরো কোনো একটা ব্রোকেন স্কিন, কি বললাম, ব্রোকেন কোথাও স্কিন হয়েছে, কোথাও কেটে মানে স্কিনটা কন্টিনিউটি লস্ট হয়ে গেছে, অথবা কোনো ডাস্ট বা ময়লা সয়েল থেকে ইনহ্যালেশন হয়েছে রেসপিরেটরি রুটে, অথবা কন্টামিনেটেড কোনো ওয়াটার বা ফুড কেউ খাইছে। সো সেই সকলভাবে হচ্ছে ধরো সিউডোমোনাস, এই যে সিউডোমেলি, এটা ঢোকার পরে এরা কি করতে পারে? ধরো এরা ফিভার করতে পারে, এরা হচ্ছে কাফ করতে পারে, চেস্ট পেইন করতে পারে, অ্যাবসেস করতে পারে বিভিন্ন জায়গায়, যেমন ইন্টারনাল বিভিন্ন অর্গানে, স্প্লিনে, লিভারে, বা এই বিভিন্ন অর্গানে, বা হচ্ছে ব্রিদিংয়ে সমস্যা হচ্ছে, ডিসনিয়া হচ্ছে, তারপরে জয়েন্টে পেইন হচ্ছে। সেরকম বিভিন্ন কন্ডিশন যখন ক্রিয়েট হচ্ছে, এই যে এই সিমটমসগুলোর কথা বললাম, এইগুলোকে একসাথে আমরা বলতে পারি মেলিওডোসিস, এবং এরা মাল্টি অর্গানকে এফেক্ট করতে পারে। এখন আসলে কীভাবে আমরা ডায়াগনোসিস করবো সিউডোমোনাস ইনফেকশনকে? ফার্স্টে আমরা যেই জায়গায় লেশন হয়েছে, স্কিন লেশন হইলে সেটা, তারপরে কোথাও পাস হইলে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হইলে, তারপর হচ্ছে ধরো ব্লাড, সিএসএফ, স্পুটাম, এই সকল জিনিসকে হচ্ছে আমরা কালেক্ট করব। তো কালেক্ট করে যেখানে ইনফেকশন করেছে সেখান থেকে আমরা এগুলো কালেক্ট করলাম, স্যাম্পল নিলাম, এরপর আমরা টেস্ট করব। তো গ্রাম স্টেনিং করতে পারি। গ্রাম স্টেনিং করলে তো গ্রাম নেগেটিভ রড পাবো আনডাউটেডলি, এবং এরা অ্যাক্টিভলি মোটাইল কিন্তু হবে, কারণ এদের ফ্লাজেলা আছে, পোলার ফ্লাজেলা, এবং এরা সিলিন্ডার হয়, একটু বেশি চাপা হয়, অত মোটা হয় না, চাপা টাইপের ব্যাকটেরিয়া। এবং কালচার আমরা সাধারণত অ্যারোবিক্যালি করি, যেহেতু এরা অব্লিগেট অ্যারোব, তাই অক্সিজেন এদের সার্ভাইভের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং 37°C তাপমাত্রা আমরা করবো, ওভারনাইট রেখে দিব। আমরা দেখতে পাচ্ছি সবগুলাই মোটামুটি 37°C তাপমাত্রা কিন্তু আমরা করি, কারণ আমাদের ইন্টারনাল বডির টেম্পারেচার হচ্ছে 37°C তাপমাত্রা। সেই তাপমাত্রায় ব্যাকটেরিয়া ভালো গ্রো করতে পারে। এবং দেখা যায় যে ম্যাককনকে আগারে যদি আমরা করি, এখানে আমরা পিল কলোনি পাবো, কারণ এরা ল্যাকটোসকে তো ফার্মেন্ট করতে পারে না, ল্যাকটোস নন ফার্মেন্টার, সেই জন্য পিল কলোনি পাওয়া যাবে। নিউট্রাল রেড কালারটা পিল থাকবে, যেহেতু পিএইচ এর কোনো চেঞ্জ এখানে হবে না। এবং আচ্ছা, যদি ফার্মেন্ট করতে পারতো তাহলে কী হইতো? ফার্মেন্ট করতে পারলে সেখানে অ্যাসিড তৈরি হইতো, পিএইচটা কমে যেত, এবং ওই যে এর কারণে কি, এখানে হচ্ছে পিঙ্ক কলোনি পাইতাম। আচ্ছা, এখন আসলে যেটা ইকোলাই, ক্লেপশিয়াল, এন্ট্রোব্যাক্টেরিয়ার ক্ষেত্রে আমরা পাই, এখন আসলে এবং পিগমেন্টেড কলোনিও কিন্তু পাওয়া যায় সামটাইমস, যারা পিগমেন্ট রিলিজ করবে। এবং ব্লাড আগার মিডিয়াতে ওরকম সিগনিফিক্যান্ট কিছু পাবো না, তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এখানে আমরা ফ্রুটি একটা ঘ্রাণ পাইতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন যদি ধরো তোমাকে ধরে যে কেন ফ্রুটি অর্ডার পাওয়া যাইতে পারে, এটার পিছনে আনসার হচ্ছে যে মানে আমাদের সিউডোমোনাস যেটা,
এরা এক ধরনের ভোলাটাইল যেগুলো ধরো উড়ে যায়, সেরকম কিছু ভোলাটাইল কম্পাউন্ডস এরা রিলিজ করতে পারে, যেমন হচ্ছে 2 অ্যামাইনো অ্যাসিটোফিনন, কি বললাম, 2 অ্যামাইনো অ্যাসিটোফেনন, এরকম ধরো একটা ভোলাটাইল এজেন্ট তারা রিলিজ করে, এবং এটার কারণে এই ফ্রুটি অর্ডার বা অ্যারোমেটিক এই বিভিন্ন কম্পাউন্ডসের কারণে এই ফ্রুটি অর্ডারটা থাকতে পারে। নিউট্রিয়েন্ট যে আগার মিডিয়াতে এরা হলো গিয়ে পিগমেন্টেড কলোনি, অর্থাৎ পিগমেন্ট রিলিজ যেহেতু করবে তাই পিগমেন্টেড কলোনি পাওয়া যেতে পারে, এবং ফ্রুটি অ্যারোমাও কিন্তু পাওয়া যাইতে পারে। আচ্ছা, এখন আসা যাক যে, এবং স্পেশালি সিউডোমোনাস অ্যারোজিনোসা সেটার ক্ষেত্রে আমরা এগুলা বলতেছি মেইনলি। আচ্ছা, এবং এখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে একটু আলোচনা করব। দেখো, সিউডোমোনাস ওয়াটারে হচ্ছে এরা গ্রো করতে পারে, স্পেশালি ট্যাপ ওয়াটার যেটাকে আমরা বলি, ট্যাপ ওয়াটারও কিন্তু এগুলো পাওয়া যেতে পারে, যেখানে হালকা পাতলা হয়তো বা নিউট্রিয়েন্টস এরা পাইছে এবং সেখানে এরা গ্রো করে ফেলছে, এবং হসপিটাল এনভায়রনমেন্টে এদের কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এবং দেখা যায় যে সিউডোমোনাস অ্যারোজিনোসা বা সিউডোমোনাস ক্যাপাসিয়া এগুলা কিন্তু মানে ডিসইনফেক্টেন্ট দিয়েও এদেরকে ডিস্ট্রয় করা যায় না, এদের এমন একটা রোল আছে, এবং হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনসের জন্য অনেক বেশি করতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে হেক্সা ক্লোরোফেন কন্টেইনিং যে সোপগুলো আছে, সলিউশনস আছে, তারপরে ইভেন ইন অ্যান্টিসেপটিক বা ডিটারজেন্ট, সেখানেও কিন্তু এরা গ্রো করতে পারে, মানে এদের এই ক্যাপাসিটিও আছে। এবং দেখা যায় যে তারা স্কিনেও পাওয়া যেতে পারে, যে সকল জায়গায় একটু ভিজা থাকে, ময়েস্ট থাকে, এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এরা কলোনাইজেশন করতে পারে ট্রানজিয়েন্ট টাইমের জন্য, স্পেশালি যারা হসপিটাল পেশেন্ট তাদের ক্ষেত্রে। এবং মানে সিম্পল একটা অ্যাকোয়াস সলিউশন বা একটা সলিউশন, পানি জাতীয় একটা সলিউশন, সেখানে কিন্তু এরা কন্টামিনেট করতে পারে। স্পেশালি দেখা যায় যে রেসপিরেটরি থেরাপি বা অ্যানেস্থেশিয়া ইকুইপমেন্ট বা ইন্টারভেনাস ফ্লুইড, ইভেন ডিস্টিল ওয়াটার, এই সকল জায়গায় কিন্তু এরা কিন্তু কলোনাইজেশন করতে পারে বা সংখ্যায় বৃদ্ধি করতে পারে, মাল্টিপ্লাই করতে পারে। সো এই জিনিসটা খুবই ডেঞ্জারাস একটা সাইন। সো যখনই অপরচুনিটি এরা পাবে তখনই কিন্তু এরা বডিকে ইনফেক্ট করে দিবে। এবং এরা সাধারণত দেখা যায় যে যাদের ধরো এক্সটেন্সিভ বার্ন হয়েছে তাদের ইনফেকশন করবে, সিস্টিক ফাইব্রোসিস যাদের আছে, যাদের সিওপিডি আছে, এ সকল ক্ষেত্রে এরা প্রবলেম ক্রিয়েট করে। এবং দেখা যায় যে সিউডোমোনাস অ্যারোজিনোসা এরা মেনি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, অর্থাৎ অ্যান্টিবায়োটিকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স এরা করতেছে, অ্যান্টিবায়োটিক এরা কাজ করতেছে না, আমাদের জন্য কিন্তু টাফ টাইম ফেস করতে হয়। এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মেন কারণ হচ্ছে তাদের যে যেই জিনটা হচ্ছে আউটার যে পোরিন প্রোটিন, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এই যে ব্যাকটেরিয়া, তো এই ব্যাকটেরিয়ার মানে সেল যে ওয়াল, ধরো এটা ধরলাম ব্যাকটেরিয়ার সেল ওয়াল, তো সেল ওয়ালে কিছু প্রোটিন থাকে, পোর প্রোটিন, এবং এই প্রোটিনগুলোর সহযোগিতায় ধরো অ্যান্টিবায়োটিকটা এটার ভিতরে ঢুকবে। তো এখন যেটা হয় যে এই প্রোটিনগুলো তাদের স্ট্রাকচারে কিছু চেঞ্জ নিয়ে আসে, বা জিনে পরিবর্তন আসে, যেই জিনটার কারণে এই প্রোটিনটা তৈরি হয়, সেই জিনটা হয়তো বা ভালো করে এক্সপ্রেস হচ্ছে না, প্রোটিন তৈরি হচ্ছে না, বা তৈরি হলেও এগুলা পারমিয়েবিলিটি কমে গেছে, এগুলা ড্রাগগুলোকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে দিতেছে না। সো এই কারণে হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হইতে পারে, অথবা এই সিউডোমোনাস কিন্তু বিটা ল্যাকটামেস এনজাইমও রিলিজ করতে পারে, ফলে দেখা যায় বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেমন ধরো পেনিসিলিন, সেফালোস্পুরিন, কার্বাপিনিম, এগুলো কিন্তু কাজ করতে পারবে না, যেগুলো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, কারণ বিটা ল্যাকটামেস এনজাইম বিটা ল্যাকটাম যে রিং থাকে এই অ্যান্টিবায়োটিকগুলোর স্ট্রাকচারে, সেগুলোকে কিন্তু ভেঙে দিবে। এবং আগেই বলছিলাম যে সিউডোমোনাস অ্যারোজিনোসা সেটা কিন্তু সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা এই সিউডোমোনাস অ্যারোজিনোসা আইসোলেট করি, তাহলে সেই স্ট্রেনগুলোতে আমরা কিন্তু একটা স্লাইম লেয়ার বা গ্লাইকোক্যালিক্স একটা লেয়ার বা একটা ক্যাপসুল পাইতে পারি। আচ্ছা, এখন আসলে কীভাবে প্রিভেনশন করবো? তো দেখা যায় যে হসপিটালে ডায়ালাইসিস মেশিন বা রেসপিরেটরি ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছে, সো ওইগুলোতে যাতে কন্টামিনেটেড না হয়, বা এই মেডিকেল বা প্যারামেডিক্যাল যে পার্সনগুলো আছে, সকল পেশেন্টরা যেহেতু এইগুলো অনেক এক্সপোজার আসে, তারাও কিন্তু এগুলো দ্বারা কন্টামিনেটেড হতে পারে। সো তাদের ক্ষেত্রে তাদের থেকে যাতে কন্টামিনেশন না হওয়া হয়, সো সাবধানতা অবলম্বন করতে হবে। এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটা ইউজের রেস্ট্রিকশন আনতে হবে, কারণ এরা নর্মাল যে মাইক্রোব্যাকটেরিয়াল ফ্লোরা সেগুলোকে সাপ্রেস করবে, এবং এর ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সিউডোমোনাস অ্যারোজিনোসা সেখানে গ্রো করতে পারে, কারণ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করলে আসলে ইমিউনো সাপ্রেশনের একটা চান্স থাকে। এবং সিউডোমোনাসের ভ্যাকসিন স্পেশালাইজ সিচুয়েশনে হচ্ছে গিয়ে দেওয়া যাইতে পারে, এবং স্পেশালি সিস্টিক ফাইব্রোসিস আছে যাদের, এবং সিউডোমোনাস ইনফেকশন হইতে পারে, তো সেই সকল ক্ষেত্রে সিউডোমোনাস ভ্যাকসিনও কিন্তু দেওয়া যাইতে পারে, এরকম একটা ভ্যাকসিনও কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে। তো এখানে আমরা কী কী ড্রাগ ইউজ করতে পারি? আনসার হচ্ছে যে আমরা এখানে মেইনলি হলো গিয়ে মেনি অ্যান্টিবায়োটিক্সে যেহেতু রেজিস্ট্যান্স থাকে, তা অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন যেগুলো, যেমন ধরো পাইপারেসিলিন, তারপরে ট্যাজোব্যাকটাম, তারপরে টিকারসিলিন, এই সকল অ্যান্টিবায়োটিক হচ্ছে আমরা দিতে পারি। এটাকে আমরা বলি মানে কি বলি, অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তারপর পাশাপাশি দেখা যায় যে এটার পাশাপাশি এটার সাথে আমরা একটা অ্যামাইনোগ্লাইকোসাইড দিতে পারি, যেমন জেন্টামাইসিন, অ্যামিকাসিন, এগুলা। এবং আদার ড্রাগের মধ্যে অ্যাস্ট্রেওনাম, তারপরে কার্বিপিনাম, এর মধ্যে ইমিপিনাম, মেরোপেনাম, এগুলা। তারপরে নিউয়ার কুইনোলন যেগুলো আছে, যেমন সিপ্রোফ্লক্সাসিন, বা নিউয়ার সেফালোস্পোরিনের মধ্যে সেফটাজিডিম বা সেফোপেরাজোন, এগুলা দেওয়া যাইতে পারে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট,
যে আমরা ধরো ক্যাথেটার যদি দিই, সেটা যদি ইন্টারলিং ক্যাথেটারের কারণে এগুলো হওয়ার চান্স থাকে, তাহলে আমি সাথে সাথে সেটা রিমুভ করব। এবং অবশ্যই বার্ন পেশেন্টদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার নিতে হবে, এবং যতভাবে এটার প্রিভেনশন করা যায় সেটা করতে হবে। এবং এখানে ইম্পর্টেন্ট কথা হলো যে এটা দ্বারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু হওয়ার চান্স অনেক বেশি। যেমন ধরো এই যে একজন পেশেন্ট যে হচ্ছে হসপিটালে ছিল এবং 10 দিন ধরে তার ক্যাথেটারাইজেশন করা হয়েছে। তো এরপরে যখন আমরা ইউরিন করলাম রুটিন এক্সামিনেশন করলাম, তখন ইউরিনটা অ্যালকালাইন পাওয়া গেছে এবং ফাউল অর্ডার পাওয়া গেছে। সো এখানে মোস্ট পসিবল ব্যাকটেরিয়া কী হইতে পারে, তো এখানে আমি সিউডোমোনাস অ্যারোজিনাসটা কিন্তু এখানে গেস করতেই পারি, ঠিক আছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং নেজোকোমিয়াল ইনফেকশনের চান্স এখানে অনেক বেশি থাকে, হ্যাঁ এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং যখনই বলতেছে পাঁচটা গ্রিনিশ কালারের হয়েছে, কোনো একটা পিগমেন্টের কথা বলবে, তখন তোমার মাথায় কিন্তু সিউডোমোনাসকে আনতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। আচ্ছা, এবং স্লাইটলি গ্রিনিশ এবং ফ্রুটি অর্ডারের কথাও যদি বলে, তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় আসতে হবে।